নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে বিশেষজ্ঞ হিসাবে আমাদের সঙ্গে আছেন রাহুল ভট্টাচার্য, সমষ্টি প্রযুক্তি প্রবন্ধক, লাভপুর ব্লক। নমস্কার রাহুল বাবু। নমস্কার। সামনেই পূজার মরশুম, বাজারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পদ্ম ফুল সংগ্রহ। উৎসবের মরশুমে এক একটা পদ্মের দাম হয় আকাশ ছোঁয়া। তাছাড়াও সারা বছরই ফুলের বাজারে রয়েছে এই পদ্ম ফুলের যথেষ্ট চাহিদা। খাওয়ার প্লেটে বা অন্যান্য প্যাকিং উপকরণ হিসাবেও রয়েছে পদ্ম পাতার প্রচুর চাহিদা। এছাড়াও আজকাল বাড়িতেও অনেকেই করেন শখের পদ্ম চাষ। সেসব কথা মাথায় রেখেই এ আসরে আমাদের আজকের আলোচনার বিষয় পদ্ম চাষের নানান কথা। আমরা প্রথমেই জানতে চাইছি যে আজকের দিনে পদ্ম চাষ কতখানি জনপ্রিয়। পদ্ম একটি জলজ উদ্ভিদ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নীলাম্বু নুসিফেরা। এই চাষ মূলত পশ্চিমবঙ্গের হুগলি, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি জেলাগুলিতে বেশি হয়। বর্তমানে পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলাতে এর চাষ বাড়ছে ও ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আচ্ছা, অর্থাৎ মূলত পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে এই চাষ শুরু হলেও বর্তমানে সমস্ত পশ্চিমবঙ্গবাসী কিন্তু এই চাষের দিকে ঝুঁকছেন এবং বলাই যেতে পারে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধুদের কাছে এই চাষ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। গ্রাম বাংলায় মজা পুকুর বা খালের অভাব নেই। এসব জায়গায় কি বিজ্ঞানসম্মত উপায়ে পদ্ম চাষ সম্ভব? অবশ্যই সম্ভব। মজা পুকুর বা অন্যান্য যে অগভীর জলাশয় আছে সেখানে পদ্ম চাষ সম্ভবপর। যে সমস্ত পুকুরে মাছ চাষ হয় সেখানেও কি এই পদ্ম চাষ সম্ভব? মাছ চাষের সঙ্গে পদ্ম চাষ অবশ্যই সম্ভব। মূলত বাঁকুড়া জেলাতে এই চাষ বেশ জনপ্রিয়। কৃষক বন্ধু একই জমি থেকে বেশি আয় করতে পারেন। মনে রাখতে হবে যেই মাছের গ্রোথ অগভীর জলাশয়ে ভালো হয় তেমন মাছ চাষ করাই উচিত। আজকালকার শহরে অনেকে গামলা বা কংক্রিট ট্যাঙ্কে পদ্ম চাষ করেন। সেখানে বিভিন্ন ধরনের যেগুলো রঙিন মাছ, মলি হতে পারে, গাপি হতে পারে, এবং বিভিন্ন ধরনের নেটিভ যেগুলো আমাদের দেশীয় মাছ ছোট জাত, সেগুলো কিন্তু এই গামলা বা কংক্রিট ট্যাঙ্কে রাখা হয়। তারা যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি মশার লার্ভা খেয়ে কিন্তু বিনাশ ঘটায়। তার সঙ্গে যারা যারা রঙিন মাছ চাষ করেন সেখানেও তাদের একটি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে। অর্থাৎ প্রথাগত মৎস্য চাষের সাথে পদ্ম পুকুরে মৎস্য চাষের কিছুটা পার্থক্য আছে। তাই কৃষক বন্ধু যারা এই চাষে আগ্রহী তাদের কিন্তু প্রথমেই জেনে নিতে হবে যে পদ্ম পুকুরে কি ধরনের মাছ চাষ করা উচিত, তবেই কিন্তু এটি লাভজনক হিসাবে আমাদের কাছে ধরা দেবে। এবারে জানতে চাইছি যে পদ্ম চাষের জন্য পরিবেশ, অর্থাৎ মাটি, আবহাওয়া, বৃষ্টিপাত কেমন প্রয়োজন? যদি পদ্ম চাষের শুরু থেকে আমরা বলতে চাই, মূলত এপ্রিলে এর যে কন্দ রোপণ করা যেতে পারে এবং জুলাই অক্টোবরে এটা হারভেস্ট করা হয়। মূলত দুর্গাপুজো ও তার পরবর্তী যে উৎসবগুলো হয় সেগুলোকে মাথায় রেখে এই চাষ করা যেতে পারে। আর হচ্ছে জলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জলের পাশাপাশি যথেষ্ট সানলাইট লাগে, যেটা পদ্ম গাছের বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হয়। এই চাষে যাতে লাভ ভালো হয় সেই জন্য কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। অনেক কৃষক বন্ধু পুকুর লিজে নিয়ে এই চাষ করেন। বর্ষার আগে এই চাষ যথেষ্ট ভালো, কিন্তু অতিরিক্ত বেশি বৃষ্টিপাত এই চাষে ক্ষতি করতে পারে। আর পুকুরের তলায় যে কাদা বা পাক মাটি আছে, এটা কিন্তু পদ্ম চাষের জন্য ভালো বলে পরিগণিত হয়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে পশ্চিমবঙ্গের যে ধরনের মাটি, আবহাওয়া এবং বৃষ্টিপাতের পরিমাণ, তাতে এই যে জায়গায় অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের নির্দিষ্ট বিশেষ বিশেষ কিছু জেলায় পদ্ম চাষ কিন্তু অনায়াসেই করা যেতে পারে। হুম। এবারে চলে আসছি পুকুর প্রস্তুতির বিষয়ে। আমরা যদি পুকুর প্রস্তুতির কথা একদম শুরুর দিকের কথা ভাবি, তাহলে কিভাবে যত্নবান হব? মূলত ভালো রোদ পায় এমন জায়গায় পুকুর থাকা ভালো। গভীরতা হওয়া উচিত 40 থেকে 60 সেন্টিমিটার। 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে পুকুরের তলায় উর্বর মাটি, যেগুলো জৈব কন্টেন্ট যাতে বেশি থাকে এরকম মাটি দিতে হবে।
যেখানে একটু পুরনো গোবর সার হতে পারে, ভার্মিকম্পোস্ট হতে পারে, তার সঙ্গে বালি ভালো করে মিক্সড করতে হবে। তারপর তাতে টিউবার বা বীজ রোপণ করা যেতে পারে, এবং ধীরে ধীরে গাছের উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে জলের উচ্চতা বাড়াতে হবে। টিউবার দিলে ফুল তাড়াতাড়ি হয়, আর দেখা গেছে বীজ বপন করলে সেখানে ফুল আসতে একটু দেরি হয়। যারা চাষযোগ্য ফুল হিসাবে পদ্ম চাষের কথা ভাবছেন তাঁরা, আপনার কথার সূত্র ধরেই জিজ্ঞাসা করছি, এই যে টিউবার বা বীজের কথা আপনি বলছেন, সেই জাত নির্বাচন, বীজ বা কন্দ, এগুলি হুম। কোথায় থেকে এবং কিভাবে সংগ্রহ করবেন? প্রতিটি জেলায় ভালো নার্সারি থাকে, সেই নার্সারি থেকে সংগ্রহ করা যেতে পারে। এবং যারা পূর্ববর্তী কৃষক, যারা ভালো পদ্ম চাষ করেন, তাদের থেকে কিন্তু আপনি কন্দ বলুন, রানার বলুন, বীজ বলুন, এগুলো কিন্তু ভালোভাবে সংগ্রহ করা যায়, এবং সেটা ট্রাস্টেড হতে হবে। অর্থাৎ এই যে কথাগুলি আমরা জানতে পারছি যে জাত নির্বাচন বা বীজ নির্বাচন, এগুলি কিন্তু যেমন প্রথাগত চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা করে থাকেন যে সার্টিফাইড বীজ সংগ্রহ করেন, এক্ষেত্রেও কিন্তু সেই পদ্ধতি মেনেই তাদের এগিয়ে যেতে হবে। একদম। আমরা দুই ধরনের পদ্ধতির কথা জানলাম, যে কন্দ রোপণ করা যেতে পারে বা বীজ থেকেও কিন্তু এই চাষ করা যেতে পারে। দুই ধরনেরই কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে। জানতে চাইছি যে প্রথাগত চাষে চারা রোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এই পদ্ম হুম। চাষের ক্ষেত্রে কি চারা রোপণ সম্ভব? পদ্ম চাষের ক্ষেত্রে চারা রোপণ অবশ্যই সম্ভব। এবারে আসি পরিচর্যা প্রসঙ্গে। সার প্রয়োগ এখানে কতখানি গুরুত্বপূর্ণ এবং কোন কোন সময়ে কি মাত্রায় পদ্ম পুকুরে সার প্রয়োগ করা উচিত? দেখুন, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে তার যে পরিপূরক খাবার, সেটা সারের মাধ্যমে দেওয়া যায়। প্রথমেই যেটা আমি বলেছিলাম, যে যে পুকুরে হবে সেই পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিপূরক সার হিসাবে এনপিকে 14-35-14 বা 19-19-19, সিউইড, ডিএপি, হিউমিক অ্যাসিড প্রভৃতি সংমিশ্রণ করে দিতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলার, সেটা হচ্ছে সার কিন্তু সরাসরি জলে প্রয়োগ করা যাবে না। এই যে সারগুলো বললাম, সেগুলোকে কাগজের মধ্যে নিয়ে কাগজে ক্যাপসুল তৈরি করা যেতে পারে। ক্যাপসুল তৈরি করে জলের নিচে যে মাটি থাকে, সে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে সেই সারগুলো গাছের শিকড়ে পৌঁছায়, এবং গাছ সেগুলোকে গ্রহণ করে। 15 দিন বাদে বাদে দেওয়া যেতে পারে, বা 1 মাস পরে পরে দেওয়া যেতে পারে। রাসায়নিক সার বেশি না ব্যবহার করাই ভালো। পুকুরের মাটি তৈরির সময় পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। সার প্রয়োগ জুলাইয়ের শেষে বা অগস্টের শুরুতে বন্ধ করে দেওয়া উচিত। ভালো নার্সারি থেকে টিউবার বা বীজ নিতে হবে, যাতে পরবর্তীকালে তেমন রোগ পোকার আক্রমণ না হয়। আর আপনি যেটা আগে বলছিলেন, পদ্মের চারা অবশ্যই রোপণ করা সম্ভব, এবং সেটা বসন্তকালে করলে ভালো হয়, এবং শরৎ ও শীতকালে এটাকে অ্যাভয়েড করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে সার প্রয়োগের যে বিষয়টি, সেটি কিন্তু পদ্ধতিগতভাবে প্রথাগত চাষের থেকে অনেকখানি আলাদা, এবং কৃষক বন্ধুদের এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতেই হবে। এবারে চলে যাচ্ছি ফুল বা পাতা সংগ্রহের পদ্ধতি। কেমন হওয়া উচিত এই পদ্ধতি এবং বছরে কতবার এগুলি সংগ্রহ করা যেতে পারে? দেখুন, এটা সারা বছরই মোটামুটি সংগ্রহ হয়। ফুলটি ফুল ব্লুম যখন অবস্থা থাকবে, বা পূর্ণ পরিস্ফুট যখন সেটা হবে, সেটা তোলা উচিত। আর ভাদ্র মাস, আশ্বিন মাস সহ কম বেশি সারা বছরই ফুল এবং পাতা তোলা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ছবিতে দেখতে পাই যে যারা পদ্ম ফুল বা পাতা সংগ্রহ করছেন তারা ছোট্ট নৌকা জাতীয় একটি জিনিস ব্যবহার করছেন এই ফুল বা পাতা সংগ্রহ করবার জন্য। এটি হুম। কি সব ধরনের পুকুরেই সম্ভব, নাকি যারা বিঘের পর বিঘে জুড়ে পদ্ম চাষ করছেন তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য? দেখুন, এটা সব ধরনের পুকুরই সম্ভব, যেখানে মোটামুটি জলের একটা গভীরতা আছে। এগুলোকে ডোঙা বা ডিঙি বলে। এগুলোর মাধ্যমে সবসময় তো সব জায়গাটা গভীরতা বেশি থাকতে পারে। সেখানে মানুষ ওই ডোঙা বা ডিঙি করে গিয়ে ওই পদ্ম ফুল বা পাতাগুলোকে কেটে আনতে পারেন। কেটে আনার পরে সেগুলোকে কিছুটা শুকাতে হবে। শুকানোর ফলে পদ্ম ফুল যেগুলো হয়, কয়েকটা বাঞ্চ করে করে এগুলো শরৎকালে পুজোর আগে শহরাঞ্চলে মানুষ পাঠিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করেন। তেমনি পদ্মের পাতা গ্রাম বাংলায় খাওয়ার কাজে ভালো ব্যবহার হয়। এর মধ্যে থেকে একটি সুমিষ্ট গন্ধ আসে। এতক্ষণ আমরা যেগুলি জানতে পারলাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে পদ্ম চাষ একটি লাভজনক চাষ, কিন্তু লাভজনক তখনই হবে যখন আমরা ভালো ফলন পাবো, এবং হুম। ভালো ফলনের ক্ষেত্রে একটি অন্যতম প্রতিবন্ধকতা দেখা যায়, সেটি হচ্ছে যে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ।
জানতে চাইছি যে কি কি ধরনের রোগ ও পোকার আক্রমণের সম্ভাবনা এই পদ্ম চাষে দেখা যেতে পারে? এটিকে আটকাবার জন্য বিভিন্ন ধরনের আমরা পন্থা অনুসরণ করি। যেমন রোগের ক্ষেত্রে যেটা টিউবার অংশ থাকে সেটা অনেক সময় কালো হয়ে যায়, সেটা মূলত নিমাটোড দ্বারা সৃষ্টি হয়। তাছাড়া আরেকটা ধরনের রোগ হয় রাইজোম রট, এটা এক ধরনের ফাঙ্গাল প্যাথোজেন থেকে তৈরি হয়। লিপস স্পট অ্যান্ড ব্লাইট, এটা একটা রোগ আছে, যখন জলের লেয়ার কমে যাবে সেই জলের লেয়ারটাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্ট করার সময় সময় এই যে রোগ কিন্তু অনেকটা পরিমাণে প্রতিহত হয়। তাছাড়া যে ওষুধগুলো দিলে বিভিন্ন রোগের সংক্রমণটা কম হয় সেটা হচ্ছে কার্বনডিজম হতে পারে, কপার বেসড বিভিন্ন ধরনের যে ওষুধগুলো হয় সেগুলো দেওয়া যেতে পারে, ট্রাইকোডার্মা ভিরিডি এটা দেওয়া যেতে পারে, ফিপ্রোনিল দেওয়া যেতে পারে, সাইফোনেট মিথাইল বলে এক ধরনের ওষুধ আছে সেগুলো দেওয়া যেতে পারে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওষুধগুলো যদি আমরা সরাসরি যখন স্প্রে করার সময় যদি জলে মিশে যায় তাহলে কি হবে, জলের মধ্যে যে প্রচুর পরিমাণে মাছ তাদের জীবন কিন্তু ধ্বংস হতে পারে। জলে মিশলে সেটা জলের টক্সিসিটি বাড়িয়ে দিতে পারে। আর হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাঁদ গুলো আছে সেই ফাঁদ গুলো কিন্তু ব্যবহার করতে হবে, যেমন ফেরোমেন ফাঁদ হতে পারে, যেমন ইয়েলো যে কার্ড গুলো হয় সেগুলো হতে পারে। সেখানে যে পোকাগুলো বাইরে থেকে উড়ে আসে সেগুলো কিন্তু এই ফেরোমেন ফাঁদ বা ইয়েলো যে স্টিকি বোর্ড সেখানে সঙ্গে অনেকটা আটকে যায়, তার ফলে যে রোগ পোকা অনেকটা পরিমাণে প্রতিহত হতে পারে। এই পোকাগুলো অনেক সময় পাতা কেটে দেয় বা পাপড়ি কেটে দেয়। যেহেতু এটা একটা সৌন্দর্য বর্ধনকারী ফুল, এটা যদি ফুল বা ফুলের পাপড়ি বা পাতা কেটে দেয় তাহলে কিন্তু এটার সৌন্দর্য অনেকটা পরিমাণে কম হয়, এবং এটার অর্থনৈতিক যে মূল্য সেটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যেতে পারে। তাই কৃষক বন্ধুদের এই জিনিসগুলো বেশি করে মাথায় রাখা প্রয়োজন, এবং অবশ্যই যে জিনিসটা আগেও বললাম, কপার বেস যে ওষুধগুলো আছে সেগুলোর ওপর কৃষক বন্ধুদের বেশি পরিমাণে কনসেন্ট্রেট করতে হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে যে সমস্ত কৃষক বন্ধুরা পদ্ম চাষে আগ্রহী তাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে নিয়মিত পুকুর পরিদর্শন করতে হবে। কোনো হুম, রকম রোগ এবং পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা দেখা গেলে নির্দিষ্ট পরিমাণ ওষুধ কি মাত্রায় আমরা ব্যবহার করব তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তারপরেই এই কাজে নামতে হবে। সময় একদম শেষের দিকে জানতে চাইছি যে এই চাষ কতখানি লাভজনক? দেখুন এই চাষ বর্তমান পরিপ্রেক্ষিতে যদি ধরা হয় যথেষ্ট পরিমাণে লাভজনক। এখানে সাধারণত বিঘা প্রতি চাষ করতে 15 থেকে 17 হাজার টাকা খরচ হতে পারে, এবং লাভের অংশ যদি বলা হয় তাহলে কিন্তু বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা কিন্তু অনায়াসে লাভ করা যায়। মূলত শরৎকালের প্রথম দিকটাতে যেখানে পদ্ম ফুলের চাহিদাটা খুব বেশি থাকে সেগুলো কিন্তু এটা যথেষ্ট লাভের সময়। আর তাছাড়া আজকালকার দিনে শহরাঞ্চলেও যারা ফুলপ্রেমী মানুষ তারা কিন্তু অনেকেই ছাদে কংক্রিট ট্যাঙ্ক বা বড় বড় গামলার মধ্যেই চাষ করছে। তাদের সেখানে সেই রানার বলুন বা বীজ বলুন বা কন্দ বলুন তার যথেষ্ট চাহিদা আছে। সত্যিই তাই। বাজারে রয়েছে পদ্ম ফুলের প্রচুর চাহিদা, তাই বিজ্ঞানসম্মত উপায়ে যদি এই চাষ করা যায় তা হবে অবশ্যই লাভজনক। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাহুল ভট্টাচার্য, সমষ্টি প্রযুক্তি প্রবন্ধক, লাভপুর ব্লক। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। কিষাণ বাণীর দ্বিতীয় পর্যায়ে আমরা কথা বলবো বীরভূম জেলার লাভপুর ব্লকের লোহারডা গ্রামের প্রগতিশীল চাষী বন্ধু সঞ্জয় দাসের সঙ্গে। সঞ্জয় বাবুর সঙ্গে আমরা দুটো চাষ নিয়ে কথা বলবো, ওল চাষ ও কেঁদুরির চাষ। সঞ্জয় বাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আমরা আপনার সঙ্গে কিষাণ বাণীর এই দ্বিতীয় পর্বে দুটো চাষ নিয়ে কথা বলবো, ওল চাষ এবং কেঁদুরি চাষ। আমরা প্রথমে ওল চাষ নিয়ে আপনার সঙ্গে কথা বলি। ওল চাষটা আপনি কবে থেকে করছেন? ওল চাষটা আমি করছি 1 বছর আগে থেকে। আমাদের একটা সংস্থা থেকে বিচুনটা দিয়েছিল কিছু অল্প পরিমাণে, সেইটা আমরা বাড়ির চারিপাশে বাগানে লাগিয়েছিলাম। লাগিয়ে দেখেছিলাম ওইটা যে ভালো একটা মানে পরিমাণে লাভ আসছে বলে ওইটা কি বিচুন রেখে এমনি একটা জমিতে আমি লাগিয়েছি। ওইটা ওই আপনার ওই 4 কাঠা এরকম হবে। তো ওই জমিটাতে যে ওলটা লাগিয়েছি তো মোটামুটি 120 এরকম গাছ আমার লাগানো হয়েছিল। আপনি যে দূরত্বে গাছটা লাগাচ্ছেন সেটা কত? ওটা আমার 4 ফুট তো হয়েই যাবে
কিন্তু সাধারণভাবে 3 ফুট বাই 3 ফুটে লাগানো যায়। লাগানো যায়, কিন্তু আমার এই যে বিচনটা ছিল আর কি, যেটা যে পরিমাণে, সেই বিচনটা আমি ওই একটা ইয়ে করে বসিয়েছি। বাইরে থেকে আপনি বীজ কেনেননি? না, বিচন আমি কিনিনি, আমার ওই বাড়ি থেকেই এটা যেটা হয়েছিল সেইটাই আমি ওইভাবে বসিয়েছি আর কি। আপনি যখন বাড়ির বাগানে লাগালেন তখন দেখলেন যে এটা যথেষ্ট বৃদ্ধি হচ্ছে। কতটা বৃদ্ধি হয়েছিল? 500 ওজনে একটা ওল বসিয়ে আমার মোটামুটি গড়ান প্রায় 5 কিলো তো হচ্ছেই। 10 গুণ। হ্যাঁ, 10 গুণ। তখন আমি ভাবলাম এটাকে নিয়ে যে এটা তাহলে বড় করে চাষ করতে তো আমার লাভটা ভালোই হবে। আমি সেই জন্যই ওই যে পরিমাণটাই বিচন হয়েছিল সেটাকেই আমি চাষ করেছি। এবারে কত কুইন্টাল হলো? এবারে ওইটাতে প্রায় 6 কুইন্টাল মতো এরকম হয়েছে। 4 কাঠাতে? হ্যাঁ, 4 কাঠাতে। এবার ধরুন আপনি যদি 3 ফুট বাই 3 ফুট লাগান তাহলে আপনার গাছটা দ্বিগুণেরও বেশি হতে পারবে ওই 4 কাঠাতেই, অন্তত দ্বিগুণ তো হতেই পারে। সেক্ষেত্রে আপনার 12 কুইন্টাল মতো ফলন আসতে পারে। আসতে পারে, হ্যাঁ, 12 কুইন্টাল ফলন আসতে পারে। বা হয়তো আপনার ফাঁকটা একটু কম হলে যেটা 10 গুণ হয়েছে সেটা হয়তো 7-8 গুণ হতে পারে। সেক্ষেত্রে প্রায় 12 কুইন্টাল না হলেও 8-10 কুইন্টাল হবে। হ্যাঁ, 8-10 কুইন্টাল হবেই। আমরা একটু জানবো খরচটা কীরকম হচ্ছে। উল চাষের মূল খরচটা হচ্ছে বীজ, আপনার কোনো লাগেনি? লাগেনি, আমার বীজটা বাড়ি থেকে হয়েছে, লাগেনি, খরচটা ওইটা হয় নাই। জৈব সার? জৈব সার বলতে নিজের আমার বাড়িতে যে কেঁচো সার তৈরি করেছি ওই সারটাই আমি ব্যবহার করেছি, এবং বাড়িতে যে পচা খ্যার ট্যার যেগুলো আছে ওই সবগুলোই আমি ব্যবহার করেছি সার হিসেবে। তার মানে সারের খরচ নেই, বীজের খরচ নেই, শ্রমিকের খরচ? নিজেরাই যে শ্রমটা দিয়েছি ওইটাই খরচ। বাড়িতে কে কে? বাড়িতে আমি, বাবা আছে, মাও আছে, আমরা সবাই হেল্প করি। তাহলে আপনার উল চাষে খরচ কি হয়েছে? এরকম উল চাষে খরচ আমার হিসাব করে আমার কিচ্ছু নাই। যদি শ্রমিক দিতে হতো তাহলে কতগুলো শ্রমিক দিতে হতো? আমার ওই যে জায়গাটায় আমি মানে চাষ করেছি ওইটায় যদি শ্রমিক দিয়ে করা যায় তাহলে মোটামুটি আপনার 10-12টা তো শ্রমিক লাগবেই। পুঁততে, তারপরে তার মাঝে পরিচর্যা এবং তোলা ওই নিয়ে সব নিয়ে ওই রকম লেবার লাগবে। 12টা মানে 3-12 36, 3,600 টাকা। 3,600 টাকা। বীজ যদি ধরুন আপনি কিনতেন তাহলে কত টাকা খরচ হতো? ওইটা বীজ কিনতে গেলে আপনার প্রায় ধরুন 7,000 টাকা বটে। 500 সাইজের উল তো? 500 সাইজের উল। আপনার গাছ কত ছিল? 120টা এরকম গাছ ছিল। 120 গণিত 500 গ্রাম, তার মানে হচ্ছে 60 কেজির মতো। এর দাম কত? বীজের দাম কত? 60 কেজি বীজের দাম আপনার ওই 50 টাকা করে দাম। 3,000 টাকা। 3,000 টাকা। আপনি যদি কিনে আরও নিবিড়ভাবে করতেন তাহলে ধরুন এটার ডবল লাগতো, 6,000-7,000 টাকা মতো লাগতো তাহলে। হ্যাঁ, 6,000 টাকা 7,000 টাকা মতো লাগতো। যেহেতু আপনি গাছের সংখ্যা কম করেছেন, এখানে তো অনেকটা গাছের সংখ্যা বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনার ওর দ্বিগুণ লাগতো। দ্বিগুণ লাগতো ওটা। তাহলে আমরা যদি 6-7 হাজার টাকার বীজ ধরি আর শ্রমিক 12টা মানে 3,600 টাকা, মানে 4,000 টাকা ধরলাম, সেক্ষেত্রে 11,000 টাকা। রাসায়নিক সারের কি কোনো প্রয়োজন হচ্ছে? না, রাসায়নিক সার তো ওটা কোনো প্রয়োজন হয় না। ওই গোবর সারটা বা এই কেঁচো সার, খড় কুটো এইগুলোই মানে বেশি পরিমাণে ঠিকমতো ব্যবহার করা যায়, ওর থেকেই এরকম লাভ আসবে। ফসল যেটা এলো আপনার বললেন যে 5 কেজি করে হয়েছিল, মানে প্রায় 6 কুইন্টাল। হ্যাঁ, 6 কুইন্টাল। 50 টাকা করে কেজি পেয়েছেন? হ্যাঁ, 50 টাকা গড়ান পে কেজি হয়েছে। তারপরে প্রায় 30,000 টাকা। 30,000 টাকা। 12,000 টাকা বাদ দিলে প্রায় 18,000 টাকা 4 কাঠাতে। এখন এটা যদি আপনি একটু বেশি করে গাছ দিতেন, আপনার যেহেতু বীজ কম ছিল আপনি সেই জন্য কম দিয়েছেন, কিন্তু আপনি বেশি করে গাছ দিতেন সেক্ষেত্রে 12 কুইন্টাল 10 কুইন্টাল অন্তত ফলন হতো। 10 কুইন্টালে 50,000 টাকা, যদি আমরা 12,000 টাকা 14,000 টাকা খরচ ভাবি, সেক্ষেত্রে প্রায় 30,000 টাকার মতো লাভ হবেই 4 কাঠাতে। হ্যাঁ, 30,000 টাকা প্রায় লাভ হবে। আপনার ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু আপনি 30,000 টাকা পেয়েছেন, প্রায় 30,000 টাকাই লাভ। হ্যাঁ, প্রায় 30,000 টাকাই লাভ। এবারে যদি লাগান তাহলে তো আরেকটু বেশি করে লাগাতে পারবেন, কারণ বীজ তো আপনার নিজের হাতে। হ্যাঁ, বীজটা আমার নিজের হাতে, বেশি করেই লাগানো যাবে। এখন তো ওল উঠে গেছে, এবার কি ওখানে কি করবেন? ওখানে ওল উঠে গেছে, এমনি সাইডে বেড়াতে ঝিঙে টিঙে এসব লাগানো আছে। এবার ওই মাটিটাকেই করে দিয়ে আবার কিছু এখন আপাতত মানে কিছু শাক টাক চাষ করে নেওয়া হবে। তারপরে আবার ধরুন ওল তখন বসিয়ে দেওয়া যাবে। এই সময় ধানের চাষ তো, আপনি যদি ওল চাষ না করতেন তাহলে ধান চাষ করতেন ওই জমিতে। 4 কাঠা জমিতে আর কতটুকুনি ধান হতো?
4 কাঠা জমিতে কত ধান হবে, তো সে লাভ হবে না, মানে এই যে ওলে যে লাভ হয়েছে ধানের সেরকম লাভ হবে না। বিঘেতে যদি ধান আপনি ভাবেন 8 কুইন্টালও হয়, 8 দুগুণে 16,000 টাকা, তার মধ্যে অন্তত 8,000 টাকা খরচ আছে। 8,000 টাকা খরচ বটে ধানে। বিঘেতে 8,000 টাকা লাভ করবেন আপনি, 4 কাঠাতে কতটুকুনি লাভ করবেন? 2,000 টাকা খুব বেশি হলে। হ্যাঁ, এর বেশি তো লাভ হবে না, তার থেকে আমি এই ওল্ড চাষটা করে অনেকটাই লাভ। এবারে আপনার খরচটা খুবই কম বলে আপনি 30,000 পাচ্ছেন, অন্তত 15,000 তো পাবেন। হ্যাঁ হ্যাঁ, 15,000 কোনো ব্যাপারই নেই, মানে হিসাব করে যদি করা যায় তাহলে 15,000 টাকা পাওয়া যাবে। ওর সঙ্গে আপনার কেঁদুরি রয়েছে বললেন, তো এই কেঁদুরির চাষটা আপনার হঠাৎ ভাবনায় এলো কেন? হ্যাঁ, ভাবনা এলো বলতে ওটা সাইডে থাকছে কাটাখানি জায়গা, এবার ওই জন্যে দেখলাম যে আরও সব পাশে গ্রামে সব লাগিয়েছে, ওখান থেকে নিয়ে এসে লাগালাম। ধরছে এখন সব সবই ধরতে লেগেছে বা ধরছে, বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তবে যে গ্রামের পাশে ওখানে যা দেখলাম ওদের কাছে হিসাব করে বা জেনে যে না লাভ আছে কিন্তু। এটা কিভাবে চাষ করতে হয়? ওটা আপনার ওই লতা, যে গোড়ার যে লতা আর কি পাওয়া যায়, সেই লতাটা নিয়ে এসে কেটে কেটে করে ওই মাটি, উর্বরতা মাটির মতন ওইভাবে তলাতে ওই ফাঁপালো কিছু দিয়ে সারটার একটু দিয়ে ওকে লাগিয়ে দিয়ে মাটি চাপে দিলে ওরা আবার প্যাঁক উঠে যায়। তারপরে উঠলে ওই সাইডে সাইডে ওই ডালপালা করে গেঁথে দিয়ে করে দিয়ে ওর উপরে একটা মাচা নেট দিয়ে চারিদিকে করে একটা মাচা করে দেওয়া হলো, তারপর ওর উপরে আস্তে আস্তে উঠতে লাগলো। যেমন লাউ, কুমড়ো বা ঝিঙে যেরকম হয় সেরকম? হ্যাঁ, ওই রকমই একই জিনিস, ওইভাবেই করতে হবে। আপনি তো ঝিঙে চাষ করতে পারতেন, আপনি কেঁদুরি করলেন কেন? কেঁদুরির দাম তো ঝিঙের চেয়ে বেশি হবে না, তাহলে সুবিধাটা কোন জায়গায়? মানে খুব সহজে হয় বলে কি? হ্যাঁ, এটা খুব সহজে হয়, মানে ঝিঙে বা এইসবগুলো যেভাবে রোগ পোকা বলুন বা সারের খরচা বলুন এইসবগুলো, মানে কেঁদুরিতে ওইটা খুবই কম, মানে লাগবেই না এরকম, সেই জন্যে ওইটাকেই করলাম আর কি। তার মানে আপনার চাষটা করতে কোনো খরচ হয়নি? চাষটা করতে কোনো খরচ হয়নি, সব নিজেরাই তো করছি। শুধু এই বাঁশগুলো একটু মাচা করার জন্য? মাছা করার জন্য নিয়ে এসে করতে হয়েছে বাঁশটাকে, আর ওই কিছু নেটটা কোথায় দিতে হয়? নেটটা ওই যে মাচা করা হয়েছে, মানে ছাতের মতো নেট দিয়ে? ছাদের মতন করে দেওয়া হলো, মানে আলো করে পরে তো থাকলোই, এবার সব কেটে সবটা নিচে দিয়ে ঝুলছে, তোলা যাচ্ছে, এরকম হচ্ছে। এটা কীরকম লাভ হতে পারে? লাগানো হয়েছে বা যা হচ্ছে ভালোই লাভ যা বোঝা যাচ্ছে। এর চাহিদা আছে? হ্যাঁ, বাজারে চাহিদা, ভালোই চাহিদা আছে। ও তো আপনার মোটামুটি এখন 20-25 টাকা তো কেজি বিক্রি করাই যেছে। অর্থাৎ ধরুন পুকুরের পাড়, কাঁকুড় মাটির জমি, যেখানে চাষ হয় না, এই ধরনের জায়গায় কেঁদুরি চাষ করলে ফলন হবে? হ্যাঁ, হবে। ওখানে হয় না সেইখানে একটু ওই আপনার সারটাকে একটু ব্যবহার করতে হবে, কেঁচু সার, গোবর সার এসব আছে, এখানে উর্বর করে দিতে হবে জায়গাটাকে, তাহলেই এখন হবে। 5 কাঠা জমি মোট, তাতে ওল এবং কেঁদুরি আপনি চাষ করছেন, এটাতে যথেষ্ট লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ তো ভালোই হচ্ছে। ওলের রোগ পোকার সম্ভাবনা কি তেমন থাকে? না, ওলে রোগ পোকা সেরকমভাবে থাকে না, তবে জল জমে যায়, যে জল তোমার ভাব থাকে, তাহলে ও গাছ মানে তেজ হবে না, ওই ছোটোভাবেই হয়ে থাকবে আর লাল হয়ে যাবে। উল তো আমরা সেই জমিতেই লাগাবো যে জমিতে আমাদের ধান হবে না? হ্যাঁ, যে জমিতে ধান হয় না সেই জমিটাই ওল চাষের পক্ষে খুব ভালো। আর সেগুলো উঁচু ডাঙা জমি, ফলে সেখানে জল বসার সম্ভাবনা তো কম। হ্যাঁ, কম, ওই জন্যেই মানে লাগাইলে ওই ওলটাকে ঠিক একটু উঁচু জমি দেখে লাগানোটাই ভালো। এটা লাগানো হচ্ছে কখন? চৈত্র মাস করে লাগানো হচ্ছে। পরের বছর আবার ওই সময় লাগিয়ে দেবেন? হ্যাঁ, পরের বছর আবার ওই সময় লাগিয়ে দেবো। এখন তো যেটা বীজ হবে সেটা আছে, সেটা 2 দিন পরে গাছটা আস্তে আস্তে হয়ে যাবে, তারপর ওকে তুলে রেখে ঠান্ডা জায়গায় রাখবো, সেখান থেকে আপনার ওই প্যাঁকটা বেরিতে লাগবে। তখন সেই অবস্থায় তাকে ওই গর্ত কেটে মানে সারটার ভরে করে তাকে ওইভাবে বসিয়ে দেবো। সঞ্জয়বাবু, দেখবেন বীরভূম জেলাতে প্রচুর জমি আছে, ডাঙা জমি, যে জমিতে চাষি বন্ধুরা অনেকেই জোর করে ধান চাষ করার চেষ্টা করছেন, ধান ভালো হয় না। সেই সমস্ত জমিতে আমরা যদি ওল চাষ করি তাহলে তো অনেক বেশি লাভ হবে। এটা ঠিক যে একসঙ্গে অনেকটা জমিতে ওল চাষ করা মুশকিল, কারণ বীজের দামটা অনেক বেশি। কিন্তু আপনি যেভাবে করেছেন, আপনি প্রথমে 6-7টা ওল পেয়েছিলেন, সেখান থেকে 120টা গাছ করলেন, এবারে তো আর সমস্যা হবে না, কারণ এই 120টা গাছ থেকে যে ওলটা পেয়েছেন এবার তো আপনি 240টা গাছ লাগাতে পারবেন ওখানেই। হ্যাঁ, ওখানে লাগাইতে পারবো। সেই জন্যই মানে প্রথম যে সমস্যা, যে জায়গা তাদেরকে অল্প পরিমাণে কিনে লাগিয়ে সে বিচন করে আবার সে লাগাইতে পারবে।
মানে 2-4 বিঘেতে ধান লাগালে যা লাভ হবে 5-10 কাঠাতে ওল লাগালে সেই লাভ হবে। হ্যাঁ, 2-4 কাঠাতেও লাগাইলে সে মানে ভালোই লাভ হবে। সঞ্জয়বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্যে। আশা করব চাষি বন্ধুরা ভাববেন, চেষ্টা করবেন বুঝতে যে কিভাবে চাষ করলে, কোন জমিতে কোন চাষ করলে সবচেয়ে বেশি লাভ হবে। সেটা করতে পারলেই চাষ লাভজনক হবে। তাঁরা সেটা করবেন এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।